নমস্কার। আদেশ আদেশ নাথপন্থ বা যোগী সম্প্রদায় যখন কাউকে সম্বোধন করে এই আদেশ শব্দটি ব্যবহার করে। আদেশ শব্দের অর্থ হলো তুমি ব্রহ্মস্বরূপ। আজ আমি নাথপন্থ, হরপ্রসাদ শাস্ত্রীর ভাষায় নাথপন্থের ইতিহাস, তার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে এখানে বলবো। দশম শতাব্দীতে বাংলায় বুদ্ধ ধর্মের প্রভাব ক্রিয়মান, ব্রাহ্মণ্য ধর্মের উত্থান, অর্থাৎ পাল বংশের পতন এবং ব্রাহ্মণ্য সেন বংশের উত্থান বঙ্গভূমিতে। অতএব বাংলায় ব্রাহ্মণ্যবাদের চারি বর্ণের প্রভাব ব্যাপক বিস্তার লাভ করে। ঠিক সেই মুহূর্তে বৌদ্ধ ধর্মের সাহজিয়া এবং শৈব ধর্মের সমন্বয় সাধনে বাংলার এক নতুন ধর্মের উদ্ভব ঘটে, নাথপন্থ। এই ধর্ম নিম্নবর্গীয় মানুষদের ধর্ম, কারণ মৎস্যনাথ কৈবর্ত ছিলেন। কথিত আছে যে মৎস্যনাথ বাংলায় বাখরগঞ্জের চণ্ডদ্বীপের অধিবাসী ছিলেন। চণ্ডদ্বীপ এখানে যেটা বলা হয় যে সুন্দরবন এরিয়াতে, এখানেই মৎস্যনাথের জন্ম। তিনি মাছের পেটে ছিলেন এবং মাছের পেটেই তিনি শৈবজ্ঞান দিব্যজ্ঞান লাভ করেন ইত্যাদিতে অনেক মেথোলজি আছে নাথ এই ধর্মগ্রন্থগুলোতে। নাথে যাই হোক, তিনি কৈবর্ত ছিলেন এবং শৈব এবং বুদ্ধের সাহজিয়া ও বজ্রদান, বুদ্ধ ধর্মের এই যে শাহজান ও বজ্রযানের সংমিশ্রণে ঘটে এখানে। তাহলে আমি এখানে দেখতে পাই যে নাথপন্থ প্রাকার্য দেবতা, শৈবিক ধর্ম, শিব এবং বাংলার যে তৎকালীন তন্ত্র বৌদ্ধের যে শাহজান ও বজ্রযানের যে সমন্বয় সাধন করে নাথপন্থের উদ্ভব ঘটেছে। এবং এই মৎস্যনাথের হাত ধরেই এই নাথপন্থের ধর্মের শুরু, এবং তিনি এই বাংলার ভূমি থেকে তিনি সারা ভারতবর্ষে ধর্ম ছড়িয়ে দেন। গুজরাট, পাঞ্জাব, রাজপুতনা, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। এবং মৎস্যনাথের প্রধান শিষ্য গোরক্ষনাথ, তিনি বাংলার লোক ছিলেন না। কবি, ভাষাবিদ আবুল করিমের মতে গোরক্ষনাথ জলন্ধরের লোক ছিলেন। তাহলে মৎস্যনাথের এ ধর্ম নিয়ে সারা ভারতবর্ষে প্রচার করেছিলেন। পাঞ্জাব, রাজস্থান, দক্ষিণ ভারত, এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন উত্তর ভারতের এই গোরক্ষনাথ। তিনি জলন্ধরে জন্মগ্রহণ করেন এবং তারা আরও পরবর্তীকালে তার আরও শিষ্য ছিল। আমরা দেখতে পাই চরঙ্গীনাথ কলকাতায়, আমরা দেখতে পাই জলন্ধরনাথ এই জলন্ধরে পাঞ্জাবে, আমরা দেখতে পাই
বিভিন্ন পাঞ্জাব গুজরাটকে প্রভৃত আচ্ছা যা হোক। তাহলে এই মৎস্যেন্দ্রনাথের পরবর্তীকালে এই নাথ ধর্মের ব্যাপক প্রচার করেন এবং বিস্তৃতি লাভ করান গুরুক্ষনাথের হাত ধরে। গুরুক্ষনাথের মজার ব্যাপার, গুরুক্ষনাথের বাঙালি ছিলেন না, কিন্তু তিনি বাংলা ভাষা তার আয়ত্ত ছিল এবং তিনি বাংলার যে মহারানী ময়নামতি, তার পুত্র গোপীচাঁদ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং গোপীচাঁদ পরবর্তীকালে নিজেই একজন সাধক হয়েছিলেন। তাহলে এই ছিল মৎস্যেন্দ্রনাথ এবং তার সুযোগ্য উত্তরসূরি গুরুক্ষনাথ। এখন দেখার বিষয় যে গুরুক্ষনাথ কিন্তু তিনি তার গুরুক্ষনাথের গ্রন্থগুলো হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করেছেন। তার 5টা গুরুক্ষনাথের বই যে তিনি পেয়েছিলেন এই থেকে নেপাল থেকে সংগ্রহ করেছিলেন। আর গুরুক্ষনাথের মৎস্যেন্দ্রনাথের বই তিনি বাংলা ভাষা পেয়েছিলেন, কিন্তু গুরুক্ষনাথের এখন পর্যন্ত কোনো বই বাংলা ভাষা পাওয়া যায়নি। এই প্রত্যেকটা বই ছিল সংস্কৃত বা হিন্দি ভাষাতে। তাহলে দেখুন, মৎস্যেন্দ্রনাথের হাত ধরে নাথ ধর্মের ব্যাপক প্রসার লাভ করে সারা ভারতবর্ষে এবং শ্রীলঙ্কা, বর্তমান পাকিস্তানের ব্যাপক প্রসার লাভ করে এবং তার সুযোগ্য উত্তরসূরি গুরুক্ষনাথে এই ধর্মটাকে আরও বিস্তৃতি লাভ করেন। এবং গুরুক্ষনাথের যে 12 জন যে মৎস্যেন্দ্রনাথের যে 12 জন সাধকের মধ্যে গুরুক্ষনাথ একজন ইম্পর্টেন্ট। এবং গুরুক্ষনাথের যে আরও যে শিষ্য ছিল আমাদের বাংলার যে ময়নামতি, তার পুত্র গোপীচাঁদ এবং উত্তরপ্রদেশের যে রাজা ভৃগুনাথ, বৃত্তহরিনাথ, তিনি সিংহাসন ত্যাগ করে নাথ ধর্মে সন্ন্যাসী হয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই জলন্ধরনাথ, আমরা পশ্চিমবাংলা যে এখন যে চরঙ্গীনাথ প্রমুখরা, এবং পাঞ্জাবে এবং আমরা দেখতে পাই মহারাষ্ট্রেও জ্ঞানেশ্বরনাথ একজন পণ্ডিত ব্যক্তি। জ্ঞানেশ্বরনাথেও তিনি নাথ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। পশ্চিম ভারতের মহারাষ্ট্রের সুবিখ্যাত গীতিভাষ্য রচয়িতা শ্রী জ্ঞানেশ্বর মহারাজ নাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 1275 সালের। তারপর তো আমরা দেখি করাচির অনতি দূরে হিংলাজ, কোটেশ্বর প্রভৃতি স্থানে নাথদের মঠাদি আছে। বোম্বাই প্রদেশের সাতপুরা প্রভৃতি স্থানে গুরুক্ষনগর ও মন্দিরনগর নামে 2টি দুর্গ আছে। গুরুক্ষাদি নামে মন্দির আছে। ভারতের উত্তর পাঞ্জাবের টিলা নামক স্থানে গুরুক্ষনাথীদের সর্বশ্রেষ্ঠ মঠ আছে। তাহলে গুরুক্ষনাথের যে মৎস্যেন্দ্রনাথের যে এখনও ভারতবর্ষের বিভিন্ন ওখানে পাঞ্জাব, মহারাষ্ট্র, তারপর আপনার কর্ণাটক, এই অঞ্চলগুলোতে নাথদের দেখা যায়। তাহলে একটা যে গুরুক্ষনাথের যে শিষ্য মৎস্যেন্দ্রনাথ কিন্তু নেপালে, মৎস্যেন্দ্রনাথ কিন্তু বাংলার মৎস্যেন্দ্রনাথ কিন্তু এ ধর্মের প্রাক মুহূর্তে কিন্তু ধর্ম শুরুতে তিনি কিন্তু নেপালের সঙ্গে একটা খুব যোগাযোগ ছিল নেপালের। এবং মৎস্যেন্দ্রনাথকে নেপালের বুদ্ধরা দেবতা অবলোকিতেশ্বর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে মৎস্যেন্দ্রনাথকে। নেপালে এখনও মৎস্যেন্দ্রনাথের মন্দির আছে এবং বৌদ্ধরা নেপালের এই যে মৎস্যেন্দ্রনাথকে এখনও দেবতা হিসেবে পুজো করে। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যে ধর্মগ্রন্থগুলো সংগ্রহ করেছেন যে মৎস্যেন্দ্রনাথের, সেখানে তিনি কিন্তু বৌদ্ধের কোনো কথা লেখা নেই। তিনি পুরো শিবভক্তের যে তার প্রেক্ষাপটগুলো বর্ণনা করেছেন, এটা হরপ্রসাদ শাস্ত্রী থেকে জানা এবং শ্রী কল্যাণ মল্লিকের থেকেও এগুলো সংগ্রহ করা হয়েছে বই থেকে। যাই হোক, তাহলে মৎস্যেন্দ্রনাথ নেপালের নাথপন্থী দেবতা হিসেবে পূজিত। গুরুক্ষনাথ তার সুযোগ্য শিষ্য। তিনি গুরুক্ষনাথের মঠের প্রতিষ্ঠা করেছিলেন এবং সারা ভারতবর্ষে গুরুক্ষনাথের ধর্মে, নাথ ধর্মের প্রচারে তিনি ব্যাপক প্রসার লাভ করিয়েছিলেন। তাহলে নাথ ধর্মের যে মূল যে বিষয়বস্তু, নাথ ধর্মের যে তারা সহযান, বজ্রযান এবং শিবের ধর্মের সমন্বয় সাধন করেই
নাথ ধর্মের মূল ফিলোসফি গঠিত হয়েছে। তো নাথ ধর্মে অনেকটা শূন্যবাদ বিশ্বাস করে, তারা হঠযোগী। মৎস্যনাথ হঠযোগী তত্ত্বে বিশ্বাস করেন। যোগের মাধ্যমে সংযম বিদ্যা অবলম্বন করার চেষ্টা করেছেন ওরা, এবং রোগমুক্ত যোগের মাধ্যমে দেহ মনকে সংযম করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এর মধ্যে দেহের সুস্থতা তারা কামনা করেছেন, দেহের হেলদি কন্টিনিউ সুস্থ থাকার জন্য। এবং তাদের তাদের শেষ উদ্দেশ্য হচ্ছে মুখ্য বা নির্বাণ পদ, এই মৎস্যনাথ যোগীর বা ধর্ম, নাথ ধর্ম। তাহলে আমি যে এতটুকু প্রেক্ষাপট আলোচনা করলাম, বঙ্গভূমি থেকে নাথ ধর্মের উৎপত্তি, মৎস্যনাথ নেপাল থেকে শুরু করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি সারা ভারতবর্ষে ধর্মের বিস্তৃতি লাভ করার চেষ্টা করেছিলেন। এবং এই ধর্মের তার পরবর্তীকালে যে গোরক্ষনাথ এই ধর্মকে আরও ব্যাপক প্রসার করেছিলেন। এবং এই ধর্মের যে প্রধান যে আমরা দেখতে পাই, আমরা জলন্ধরনাথ পাঞ্জাবের, বৃত্তহরিনাথ উত্তরপ্রদেশের রাজা ছিলেন। আমরা কলকাতাতে দেখতে পাই চরঙ্গীনাথ, আমরা দেখতে পাই বাংলার যে ময়নামতি তার পুত্র গোপীনাথ। এইভাবে বড় বড় রাজা মহারাজারও এই নাথ ধর্মের দীক্ষিত হয়েছিলেন এবং তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, নাথদের সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এই ছিল একটা প্রেক্ষাপট ধর্মের ইতিহাসের বর্ণনা। নাথ ধর্মের মূল ফিলোসফি হচ্ছে নির্বাণ বা মুখ্য। তারা যুগের মধ্যে হঠযুগের মাধ্যমে দেহকে সংযম করে, তাদের আত্ম এবং দেহকে সংযম করে তারা মুখ্য বা মুক্তির চেষ্টার পথ দেখিয়েছেন। হঠযোগী বলা হয় তাদের। তাহলে আমরা নাথদের পরবর্তীকালে যে নাথদের এখন প্রায় 12টা শ্রেণীবিভাগ দেখা যায় নাথ সম্প্রদায়ের মধ্যে। এই শ্রেণীবিভাগগুলোকে আমরা বৃত্তহরির একটা গ্রুপ আছে, তার শিষ্যরা বৃত্তহরি যুগী। সারঙ্গ নিয়ে যে যুগীরা শিব শক্তি গান গেয়ে ভিক্ষা করেন তারা সারঙ্গী যুগী। কাপড় বিক্রি করে যারা ডুরিহারা, তুবড়ি বাজিয়ে যারা জীবিকা অর্জন করে তারা কানিপা যুগী। এবং এছাড়া ভূপা, চণ্ডবাট, আরও যুগী সম্প্রদায়, এরকম 12-13টা যুগী সম্প্রদায়ের এখন অস্তিত্ব দেখা গেছে। তারপর যুগীদের যে যুগীরা 3 শ্রেণীতে বিভক্ত আছে। যুগীরা তাদের জাত যুগী, তারা ভবঘুরে সাপরে মাদারি নামে তারা পরিচিত। সন্ন্যাসী যুগী, ভিক্ষা করে তারা জীবিকা, ভিক্ষাবৃত্তি করে তারা ভিক্ষাবৃত্তি তাদের জীবিকা। সাধারণ যুগী কৃষি ও তন্তুবাজের বা কাপড় বোনার কাজ করে তারা। তাই নাথ সম্প্রদায়ের শ্রেণী বিভাগ আমি বললাম। নাথরা 3 শ্রেণী: জাত যুগী যারা ভবঘুরে সাপরে, সন্ন্যাসী যুগী যারা ভিক্ষাবৃত্তি করে, সাধারণ যুগী যারা গৃহ সংসারে ব্যস্ত থাকে এবং তারা কৃষি ও তন্তুবায় কাজে লিপ্ত থাকে। এখন তাদের ফিলোসফি বলা হলো। এখন আমি দেখছি যে নাথ যুগীদের যে তাদের সাহিত্য, নাথ যুগীদের সাহিত্য কিন্তু এটা সারা বাংলার একটা ব্যাপক প্রভাব ছিল। নাথ যুগীদের তারা যেমন শশীভূষণ মতে তুর্কি আক্রমণের আগেই গোপীচন্ড, ময়নামতি, গুর্খ, মতিন নাথের কাহিনী বিভিন্ন অঞ্চলে প্রচলন করত তারা। এবং এই নির্দেশন পাওয়া যায় পাঞ্জাব, গুজরাট, দাক্ষিণাত্যের প্রভৃতি অঞ্চলের স্থানীয় ভাষায় লেখা বাংলার নাথ গীতিকারদের কাহিনী থেকে। তাহলে তারা ময়নামতি, তাদের যে বিভিন্ন যে গানগুলো, তাদের ময়নামতির গান তাদের যে ছিল খুব, তারপরে গোপীচন্ডের গান, তাদের তারপর ময়নামতি, গোরক্ষনাথের, এগুলো তাদের গোপীচন্ড গান, গোরক্ষ বিজয় কাহিনী, ময়নামতি, এগুলো গাথা যে হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, এগুলো গীতের মাধ্যমে সারা ভারতবর্ষে এগুলো প্রচার হতো। এবং বাংলার এই ময়নামতি, গোপীচাঁদের যে কাহিনী, এগুলো বিশাল জনপ্রিয় একটা নাথদের সাহিত্যের একটা অঙ্গ। তাদের আমি নাথ ধর্মের প্রসার, নাথ ধর্মের যে শাখা প্রশাখা, নাথ ধর্মের মূল 3টা শ্রেণীতে বিভক্ত থাকে। সন্ন্যাসী, তারপর বলা হলো কি নাথরা সন্ন্যাসী, জাত যুগী, সন্ন্যাসী যুগী, সাধারণ যুগী, তারা গৃহস্থকে বলা হয়।
নাথদের শাখা প্রশাখা নাথযোগীদের কথা এখানে বলা হলো। এবং এই নাথযোগীদের এই ছিল তাদের বিস্তারের কাহিনী। এখন কতগুলো প্রশ্ন আমার কাছে এখানে আছে, যে নাথযোগীরা অধিকাংশ ছিল নিম্নবর্ণের, কারণ মৎস্যনাথ ছিল কৈবর্ত সম্প্রদায়ের। তারা চুন বিক্রি করত, তারা কাপড় বুনত, তারা চুন, কাপড়, কৃষিকাজ, এগুলি তাদের জীবিকা। সাপুরে, তারপর তারা এই ববুগুরের মতন জীবনযাপন করত। পরবর্তীকালে যখন তাদের খাদ্য সংকট দেখা দেয়, তখন তারা আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে ঢুকে তারা পড়াশোনা করে, কৃষিকাজের ব্যবসা বাণিজ্যের দিকে তারা মনোনিবেশ করে। তাদের এই টেকনোলজির যুগে তাদের দিনে দিনে তাদের প্রফেশনের পরিবর্তন করে। তন্তুবায় ছেড়ে, চুনের ব্যবসা ছেড়ে তারা ধীরে ধীরে অন্য ব্যবসাতে তারা ডাইভার্ট হয়, অন্য ব্যবসাতে তাদের জীবন জীবিকা পথ তাদের খোঁজার চেষ্টা করে। কল্যাণ মল্লিক, শ্রী কল্যাণী মল্লিক বলেছেন 1901 খ্রিস্টাব্দে লোকগণনে ভারতে 45,463 নাথযোগীর সংখ্যা তিনি বলেছেন। 1901 সালে ভারতের নাথযোগীর সংখ্যা ছিল 45,463, 45,463 কল্যাণী মল্লিকের হিসাবে। তারপর আর জাত ভিত্তিতে নাথ কমিউনিটি হিসাবে কোনো আর সেন্সাস হয়নি। তাহলে তাদের পেশারে পরিবর্তন হলো, তাদের জীবন জীবিকা বলতে পেশারে পরিবর্তন হলো। এখন প্রশ্ন, নাথরার এত সুন্দর ময়নামতি গোপীচাঁদের কাহিনীর উপর এত সমৃদ্ধ সাহিত্য রচনা করা সত্ত্বেও নাথযোগীরা কেন আজকাল নিম্নবর্ণের জাতি হিসেবে স্বীকৃত? এখানে বল্লাল চরিতম এর একটা বই আছে, গোপাল ভট্ট, তিনি 1510 খ্রিস্টাব্দে বইটা লিখেছেন। তিনি বলেছেন বাংলায় যখন সেন বংশের প্রভাব বৃদ্ধি করে, সেন বংশের রাজত্ব শুরু হয়, তখন ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদের উত্থান শুরু হয় এবং তার চূড়ান্ত রূপ পায় বল্লাল সেনের কলিন্য প্রথার মাধ্যমে। এবং বল্লাল সেনই নাথযোগীদের তাদের ধর্মচ্যুত, তাদের শ্রেণীচ্যুত করে শূদ্র বানিয়ে দিয়েছেন, নিম্নবর্ণ বানিয়ে দিয়েছেন কারো কারো মতে। তবে এটা নিশ্চিত, বাংলার ব্রাহ্মণ্যবাদের প্রভাব বৃদ্ধির ফলে সেন বংশের তখন নাথ কমিউনিটি বা বৌদ্ধ কমিউনিটি তাদের বাধ্য হয়ে তারা ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করতে হয়েছে, অথবা তারা দেশ ছেড়ে বাংলা ছেড়ে পালিয়েছে এবং তাদের উপর খুব অত্যাচার হয়েছিল। অতএব নাথযোগীরা বাংলার ব্রাহ্মণ্যবাদের প্রভাবের ফলেই নাথযোগীর তার সারা ভারতবর্ষব্যাপী যে একটা ধর্মের বিস্তৃতি লাভ করেছিল, তাদের সাহিত্যের চর্চার যে ময়নামতি গোপীচাঁদের যে কাহিনীর যে উত্থান হয়েছিল, এগুলো স্তিমিত হয়ে পড়ে। তাহলে এটা আমি বাংলার পালবংশের পিরিয়ডে আমি দেখতে পাই। এটা এখন আরও কতগুলো প্রশ্ন, বল্লাল সেন কেন নাথ সম্প্রদায় এই অ্যাটাকটা করলো? নাথ সম্প্রদায় বৌদ্ধ এবং শৈব দুই শক্তি, দুই দর্শনের সমন্বয় সাধনেই বৌদ্ধের যে শূন্যবাদ, শৈবের যে তান্ত্রিক যুগ, এর দুটা সমন্বয় সাধনেই তারা মুক্তির পথ দেখেছেন, মুক্তির পথ খুঁজেছেন, নির্বাণ বা মুখ্য পথ তারা খুঁজেছেন। তাহলে মৎস্যনাথ এবং গুরুক্ষনাথের যে ধর্ম, তারা সম্পূর্ণ একটা স্বাধীন পৃথক ধর্ম, নিম্নবর্ণের ধর্ম একটা। কারণ এই ধর্ম জাত প্রথা বিশ্বাস করে না, এই ধর্ম সমাধি প্রথা বিশ্বাস করে। নাথ ধর্মের মধ্যে কোনো জাতির বা বর্ণ বিভাজন নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নেই। নাথ এক ইউনিফিকেশন একটা ধর্ম, বর্ণহীন, বর্ণবাদ থেকে মুক্ত একটা সাম্যবাদী ধর্ম নাথ, নাম্বার 1। নাম্বার 2, নাথরা কখনো দাহ করে না, তারা মৃতদেহ সমাধি দেয়। নাথদের একটা কথা আছে, তারা যখন মৃতদেহ সমাধি দেয় তখন মৃতদেহের সঙ্গে তারা কড়ি দিয়ে দেয়, কারণ বৈতরণী পার হওয়ার সময় এই কড়ি মাঝিকে দিয়ে দেয় তারা। তাহলে দেখুন, বাংলার নাথ ধর্ম একটা স্বতন্ত্র
ধর্ম, এই ধর্ম হিন্দু ধর্ম থেকে আলাদা, পুরোপুরি আলাদা। এবং তার প্রমাণ নাথ ধর্মের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই, নাথ ধর্মের মধ্যে বর্ণবাদের সিস্টেম নেই, এবং নাথ যোগী সমাজ সমাধি, মৃতদেহ সমাধি দেয়, সমাধি করে, এবং সমাধি করার পর তাদের আত্মার যে বৈতরণী পার হওয়ার যে সিস্টেম করি দেওয়া, এগুলো তারা পালন করে। তাহলে এই আলোচনা থেকে আমি একটা জিনিস বেরিয়ে আলো, নাথরা স্বাধীন স্বতন্ত্র একটা নিম্নবর্ণের ধর্ম। ব্রাহ্মণ্যবাদকে, ব্রাহ্মণ্য ধর্মের, বাংলার ব্রাহ্মণ্য ধর্মকে মোকাবিলা করার জন্যই নিম্নবর্ণের যে কৈবর্ত নেতা মৎস্যেন্দ্রনাথ নাথ দর্শন তৈরি করে একটা স্বতন্ত্র স্বাধীন ধর্ম হিসেবে, সম্প্রদায় হিসেবে এই বঙ্গভূমিতে প্রতিষ্ঠিত করেন, এবং এটা সারা ভারতবর্ষে বিস্তৃতি লাভ করে। এবং দেখা যায় ত্রিপুরাতে এই যে ময়নামতি, যে কুমিল্লা টুমিল্লা অঞ্চলই থাকবে, দেখা যায় এই এখানে আপনার কল্যাণী মল্লিকের একটা সুন্দর কথা আছে। এখানে কল্যাণী মল্লিকে বলেছেন যে যে ময়নামতির পুত্র রাজা গোপীনাথ, রাজা গোপী, হ্যাঁ, ময়নামতির পুত্র রাজা গোপী যে ইয়ে করেছিলেন, আর এই যে ময়নামতির পুত্র যার থেকে শিষ্য হারিপ্পার নিকট হারিপ্পার শিষ্যত্ব গ্রহণ করেছেন। এখন বলা হচ্ছে হারিপ্পা ত্রিপুরার যে ফা সম্প্রদায় যে আগে শাসন করত, ফা, ওই কল্যাণী মল্লিক বলেছেন যে ফা সম্প্রদায়টা, ফা থেকেই এই 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 ফা এই হারিপ্পা থেকেই এই ত্রিপুরার যে আদিম, যে মাণিক্য রাজবংশী প্রতিষ্ঠার আগে যে ফা উপাধি দ্বারা রাজা শাসন করতেন, তারা এই ফাইর এই হারিপ্পারই শিষ্য। এই কল্যাণী মল্লিক ইঙ্গিত করেছেন যে তারা কি হারিপ্পার শিষ্য। তাহলে বোঝা যায় ত্রিপুরার ট্রাইবেলদের মধ্যেও এই নাচ সমাজের ব্যাপক প্রভাব ছিল। হারিপ্পা এবং ত্রিপুরার যে আদিম রাজাদের, মাণিক্য রাজবংশের আমলে তারা ফা উপাধি ধারণ করে রাজা শাসন করতেন। তাহলে তিনি বলেছেন ফা আর হারিপ্পা এটি বিকৃতি হতে পারে, কিন্তু ত্রিপুরার ট্রাইবেলদের মধ্যেও নাচ সম্প্রদায়ের প্রসার হয়েছিল। তাহলে আলোচনার আমি শেষের পর্যায়ে এসেছি যে নাথ ধর্মের উৎপত্তি করেছে মৎস্যেন্দ্রনাথ, তিনি কৈবর্ত, এবং এই ধর্মকে বঙ্গদেশ থেকে তিনি উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে প্রসার লাভ করেছিলেন। এবং তার জীবন্ত উদাহরণ হচ্ছে কলকাতার যে চরঙ্গীনাথ, জলন্ধরনাথ পাঞ্জাবে, মহারাষ্ট্রে জ্ঞানেশ্বরনাথ, এরপরে বৃত্তহরিনাথ উত্তরপ্রদেশে, এই রাজারা নাথ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং নাথ ধর্মের সাহিত্য আমরা দেখতে পাই যে ময়নামতি, তারপরে গোপীচাঁদ, এই প্রভৃতি যে তাদের সাহিত্য চর্চার গীতের মতন, বাউল গীতের মতন সারা ভারতবর্ষে এগুলো প্রসার লাভ করেছে, এবং স্থানীয় ভাষায় এখনও তারা এগুলো অনুবাদ করেছে বাংলার সেই নাথ সম্প্রদায়ের সাহিত্যগুলোকে। তাহলে নাথ এখন যে আমি এখানে পেয়েছি 12টা সম্প্রদায় বিভক্ত, এবং নাথরা 3টা সম্প্রদায়ের আছে। 3টা, তাদের মধ্যে এক নাথ সন্ন্যাসী, তারা ভিক্ষাবৃত্তি করে, যারা নাথ যোগী জাত, আর নাথ জাত যোগী যারা, তারা ভবঘুরে সাপুরে। সন্ন্যাসী যোগী তারা ভিক্ষাবৃত্তি করে, আর সাধারণ যোগী কৃষি ও তন্তুবায়ে কাজ করে। তাই সময়ের সঙ্গে সঙ্গে নাথ সম্প্রদায়ের জীবন জীবিকা পাল্টে গেছে, এবং বাংলার ব্রাহ্মণ্যবাদের প্রভাব আসার ফলে, ব্যাপক প্রভাবের ফলে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে এবং ব্রাহ্মণদেবের কঠোর শাসনে, মানে সামাজিক অনুশাসনের ফলে নাথ ধর্মের প্রভাব এখন ক্ষীণ হয়ে এসেছে সারা ভারতবর্ষেই। কিন্তু আমার যে যতটুকু পড়াশোনা করে দেখলাম যে শ্রী কল্যাণী মল্লিক, তারপর নাথ সম্প্রদায়ের ইতিহাস, দর্শন, সাধন প্রণালী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাংলা ধর্ম সাহিত্য, পঞ্চান মণ্ডলের গোরক্ষ বিজয়, এগুলোতে যে কতগুলো, তারপর আর একটা আমি কিছু রেফারেন্স পেলাম অমূল্যচরণ বিদ্যাভূষণের রচনাবলী থেকে আমি কিছু সংগ্রহ করছি, নাথ ও যোগী তাদের। তারপর আমি দীনেশ যে আরও কয়েকজন বাংলার ইতিহাস আমি দেখেছি,
যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাদের ইতিহাস থেকে যে বাংলার যে নাথ সম্প্রদায়, যে আমি এক কনসেপ্টটা, আমার যে একটা ধারণা তৈরি হলো, নাথ একটা নিম্নবর্ণের ধর্ম এবং ব্রাহ্মণবাদের বর্ণদের অত্যাচার থেকে মুক্তির জন্য নাথরা একটা স্বাধীন স্বতন্ত্র ধর্ম তৈরি করেছিলেন। এবং যে নাথদের মধ্যে সমাধি প্রথা, নাথদের মধ্যে যে তাদের মধ্যে যে পিণ্ডদান ব্যবস্থা, তাদের মধ্যে যে নাথদের মধ্যে যে সমাধি প্রথা তাদের মধ্যে প্রচলন, এবং তাদের মধ্যে বর্ণবাদ, তাদের মধ্যে বর্ণের কোনো বিভাজন নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের এর প্রভাব নেই, কারণ ব্রাহ্মণের মধ্যে, নাথ ধর্মের মধ্যে একটা ইকুয়ালিটি, সাম্যতার একটা ভাব আছে। এবং নাথ ধর্মের তান্ত্রিক থেকে যুগ সাধনা ব্যস্ত তারা, এবং যোগ হচ্ছে দেহকে কন্ট্রোল করে, দেহকে সংযম করা এবং রোগমুক্ত বানিয়ে মুখ্যের দিকে ধাবিত হওয়া। এবং তাদের যে বলে আদেশ, এই আদেশ শব্দের অর্থ হলো তুমি ব্রহ্মস্বরূপ। অতএব নাথ ধর্ম একটা নিম্নবর্ণের ধর্ম। এবং কল্যাণ মল্লিকের লেখাতে পাওয়া যায় ত্রিপুরা যে ফা সম্প্রদায় যে রাজা ছিলেন, তারও নাথদের দীক্ষিত ছিল। এবং নাথ নিম্নবর্ণের ধর্ম হওয়ার ফলে নাথদের মধ্যে কোনো শ্রেণী বিভাজন নেই। ব্রাহ্মণদের অত্যাচারের কারণে, ব্রাহ্মণ ধর্ম, হিন্দু ধর্মের ব্রাহ্মণবাদের অত্যাচারের কারণে নাথ ধর্ম প্রায় এখন অস্তমিত। তবে ইদানিংকালে যে গোরক্ষনাথের মন্দির যে দেখা যায়, এবং ত্রিপুরার আনাচে কানাচে অনেক মন্দির, নাথ তো মন্দির তৈরি হচ্ছে, এখানে গোরক্ষনাথের পুজো করা হয়। এবং দেখা যায় নাথ ধর্মকে অনেকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। এবং ত্রিপুরাতে প্রায় এখন সবচেয়ে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট নাথ কমিউনিটি মনে হয় খুব সম্ভব ত্রিপুরাতে বসবাস করে, অ্যাবাউট 10 লাখ, 10 লক্ষ। তাই নাথ ধর্মের ইতিহাস প্রমাণ করে নাথ জাতির একটা নিম্নবর্ণের ধর্মের মাধ্যমেই তার ব্রাহ্মণ্যবাদী ধর্মকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। ধন্যবাদ।